কাল নতুন ইসির শপথ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট চায় সংস্কার কমিশন। ব্যয় কমাতে একই দিনে হতে পারে ভোট। 14 বছর পর চুয়াডাঙ্গায় বিএনপির সম্মেলন। উজ্জীবিত নেতাকর্মীরা। কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিচার না হওয়া পর্যন্ত শেখ হাসিনার রাজনীতির অধিকার নেই বললেন সার্জিস। বরিশালে শহীদ পরিবারকে জুলাই ফাউন্ডেশনের সহায়তা। গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থী নিহত। আহত 3 জন। ময়মনসিংহ মেডিকেলে সহপাঠী হারানোর শোক আইইউটি ক্যাম্পাসে। ব্যাটারি চালিত অটোরিকশার জন্য সড়কে আলাদা লেন চান চালকেরা। হাইকোর্টের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি। 7 দফা দাবিতে বিক্ষোভ। আন্তর্জাতিক চাপেও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। লেবাননে 5 স্বাস্থ্যকর্মী নিহত। গাজায় হামলা অব্যাহত। ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন। এবং অ্যান্টিগায় আগে ভাগেই শেষ প্রথম দিনের খেলা। ক্যাচ মিসের বহরায় টাইগারদের প্রাপ্তি 5 উইকেট। ক্যারিবীয়দের সংগ্রহ 250। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ডক্টর তোফায়েল আহমেদ এক শিডিউলে নির্বাচন করার প্রস্তাবও দেন তিনি। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। তবে সংস্কার শেষ না করে স্থানীয় নির্বাচনে গেলে সংস্কার ঝুলে যাবে বলে মন্তব্য করেন তোফায়েল আহমেদ। শনিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক এবং সম্পাদকগণের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তোফায়েল আহমেদ জানান, ব্যয় কমাতে ধাপে ধাপে না করে একদিনেই সব স্থানীয় সরকার নির্বাচনের ভোট হতে পারে। তারা না ভোটার ফিরিয়ে আনার জন্য বলেছেন এবং নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে তাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ছিল রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের। তো অনেক গুরুত্বপূর্ণ কথা হয়েছে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা যেন নির্বাচিত না হয় এই বিষয়ে তারা আলোকপাত করেছেন। লোকাল গভর্নমেন্টটাকে যদি আমরা পার্লামেন্টারি সিস্টেমে নিয়ে আসি তাহলে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন এগুলো একই শিডিউলে যদি করতে পারি তাহলে আমার খরচ চলে আসবে 600 কোটি টাকার মধ্যে। লোক লাগবে 8 লাখ, দিন লাগবে 45 দিন। দর্শক, বিএনপির সম্মেলনে কাল দুপুর 1:30টায় শপথ নিতে যাচ্ছে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নতুন কমিশনারদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দেশের 14তম সিইসি হিসেবে দায়িত্ব পান অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন। অন্য কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সার্চ কমিটির দেয়া তালিকা থেকে এই 5 জনকে বেছে নেন রাষ্ট্রপতি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কারাগারে থাকতে হয়েছে, শত শত মানুষকে সেদিন গুম করা হয়েছে। শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা এলাকাতে 1000 লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। সারা বাংলাদেশে 30,000-এর উপরও তরুণ কিশোরকে সেদিন হত্যা করা হয়েছে শুধু বিরোধিতা করার জন্য।
এবং রক্ষী বাহিনী নামে একটা নতুন বাহিনী তৈরি করা হয়েছিল। আমি চেয়ারম্যান সরকার থেকে অনুমতি নেব, এই কথাগুলো বলা প্রয়োজন। আমরা ভুলে যাই সেই ন্যারেটিভটাকে, সেই বয়ানকে, যে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই শেখ মুজিবকে এই দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল। সেই শেখ মুজিব এই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের অবতারণা করেন। বন্ধুগণ, কথা বলার কোনো উপায় ছিল না, মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল। আমি কথাগুলো ইচ্ছে করেই বলছি, আজকে বলার প্রয়োজন আছে, কারণ এই এলাকার মানুষ ভুক্তভোগী মানুষ। রক্ষী বাহিনী, মুজিব সেনা এবং তাদের স্লোগান ছিল এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। মনে আছে আপনাদের? অনেকের যারা মুরব্বী আছে তাদের মনে আছে। বন্ধুগণ, সেই দিনে আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। তাই যে কথাটা আমি সবসময় বলি, যে আওয়ামী লীগকে কখনো গণতান্ত্রিক দল বলবেন না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়। আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল। আওয়ামী লীগ গণবিরোধী দল। আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী একটি দল। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রির মধ্যে গণতন্ত্র নাই। আপনি দেখবেন আওয়ামী লীগের সঙ্গে যখন চেয়ার রেস্টুরেন্টে টেবিলে খেতে যাবে, চা খাবেন, রেস্টুরেন্ট ঢুকে বুঝবেন কোন লোককে আওয়ামী লীগ করে, কিভাবে বুঝবেন? দেখবেন যে লোকটা টেবিল থাপড়ে সবচেয়ে বেশি কথা বলছে আর কাউকে কথা বলতে দিচ্ছে না, সেই লোকটা আওয়ামী লীগ, তাই না? তারা সবসময় গায়ের জোরে সবকিছু করে দিতে চায়। আমরা আওয়ামী লীগের বডি কেমিস্ট্রি আমাকে দুটো জিনিস মনে হয়, একটা হচ্ছে সন্ত্রাস আর একটা হচ্ছে চুরি, দুর্নীতি। এই দুটো জিনিস ওদের মধ্যে আছে। যাই হোক বন্ধুগণ, সেই অবস্থা পার হয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন বাংলাদেশকে একটা নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্নটা ছিল কি, বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আমরা একটা নতুন দেশ গড়ব, নির্মাণ করব। সেই দেশে আমরা সকল মানুষকে বিভাজন নয়, বিভক্তি নয়, এক করে আমরা সামনের দিকে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাব। তিনি তাই করেছিলেন। মাইলের পর মাইল তিনি গ্রামের পথ ধরে হেঁটেছিলেন। চারণ কবির মতো গান গেয়ে বেরিয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের ঐক্যের জন্য, এবং আমরা বাংলাদেশ যে পারবো, আমরা পারি তা প্রমাণ করার জন্য 19 দফা কর্মসূচি দিয়েছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। 74 সালে আওয়ামী লীগের দুর্নীতির কারণে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল। চুয়াডাঙ্গা জেলা সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এদেশে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। হুঁশিয়ারি দেন, স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহত করা হবে। কেউ তার সন্তানকে শনিবার সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। যোগ দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এদেশে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির অধিকার নেই। আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দিব না। এ সময় জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন হতাহতদের স্বজনরা।
প্রথমে আমি চাই হত্যাকারী বিচার চাই, এর হত্যার জানি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শুধু তারা খুন করছে, খুনের আমরা বিচার চাই, হত্যার বিচার চাই। আমার সন্তান পৃথিবীতে আসে কেন বাবা ডাক শুনতে পারলো না? সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে 5 লাখ ও আহতদের 1 লাখ করে টাকা দেয়া হচ্ছে। বরিশালের 79 জন শহীদের পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। জুলাই আন্দোলনে ছাত্রদের অবদান আগামী নতুন বাংলাদেশ গড়তে প্রেরণা যোগাবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে বুক চেতিয়ে জীবন দেয়া তরুণদের এই সাহসিকতা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে সাহায্য করবে। শনিবার সকালে রাজধানীর পান্থপথে ওয়ার্ল্ড ব্যাংকের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রদর্শনীতে নারীর অধিকার, শিক্ষা সংস্কার, অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং সমাজের অসঙ্গতির চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করা অন্তত 1000-এর চিত্রকর্ম এই প্রদর্শনীতে স্থান পায়। আগামী 30 নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। যারা পেইন্ট করেছে, যারা শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, তাদের আমার পক্ষ থেকে, আমার সবার পক্ষ থেকে স্পেশাল আমি ধন্যবাদ জানাই, রেকগনিশন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পর্শে 3 বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের ছাত্র মোজাম্মেল হোসেন নাইম, মোস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিব। পুলিশ জানায়, গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও আইটি ডিপার্টমেন্টের প্রায় 460 জন শিক্ষার্থী বিআরটিসির 6টি ডাবল ডেকার বাস ও 3টি মাইক্রোতে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যান। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পর্শে 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ নোমান। নোমান, এরই মধ্যে 3 শিক্ষার্থী নিহতের খবর আমরা পেয়েছি। আহতদের কি অবস্থা দেখছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল কথা বলার 10 মিনিট আগেই কিন্তু আহত যে 2 শিক্ষার্থী ছিল তাদের কিন্তু ঢাকায় রেফার করা হয়েছে। যদিও স্থানীয় চিকিৎসকরা তাদের আমাদের জানিয়েছেন যে তারা শঙ্কামুক্ত, এরপরও উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে বেলা 11:30 থেকে 12টার মধ্যে কিন্তু এই আহতরা আসেন এবং যে নিহত 3 জন হয়েছেন, 3 জনের লাশ কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গেই কিন্তু এখনো আছে, আমরা জানতে পেরেছি। আমি আপনাদের যদি একটু জানাই যে 3 জন যে নিহত হয়েছেন তারা 3 জনই কিন্তু আসলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন যে তারা এখানে যখন এসেছেন তখনই মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। বাকি যে 2 জন আছে, আমি যে কিছুক্ষণ আগে যেটি জানাচ্ছিলাম যে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে কিন্তু যে ইসলামিক ইউনিভার্সিটির যে উপাচার্য আছেন তিনিও কিন্তু ঘটনাস্থলে মানে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন এবং তিনি এখন পর্যন্ত সেখানে অবস্থান করছেন। তো আসলে এই পিকনিকের যে বাসটি যে দুর্ঘটনাটি ঘটেছে সেজন্য আসলে তিনিও দুঃখ প্রকাশ করেছেন এবং যারা অন্যান্য শিক্ষার্থী আছেন তাদের মধ্যেও কিন্তু একটি আতঙ্ক আমরা দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে আমি যদি বলি, তো এই ইসলামিক ইউনিভার্সিটির যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু আসলে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে এবং এজন্য কিন্তু যে বিদ্যুতায়িত যে হয়েছে, যে সড়কের উপরে যে বিদ্যুতের তার ছিল
সেই আসলে সেই তার থেকেই কিন্তু তারা বিদ্যুতায়িত হয়েছে। সব মিলিয়ে কিছুক্ষণ আগেই যাদের নিয়ে যাওয়া হয়েছে ঢাকার উদ্দেশ্যে আসলে তাদেরও রোগ মুক্তি কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ খোঁজ খবর। ফিরছি স্টুডিওতে রুবার কাছে। নোমান, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। রাজধানীর সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি সহ 7 দফা দাবিতে সমাবেশ করেছে আন্দোলনরত চালকরা। এ সময় 7 দিনের মধ্যে দাবি মানা না হলে সারা দেশে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। সমাবেশে গেল কয়েকদিনে গ্রেফতার হওয়া চালক ও জব্দ রিকশা ছেড়ে দেওয়ার দাবিও জানান তারা। 19 নভেম্বর ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধের নির্দেশনা দেয় উচ্চ আদালত। এর প্রতিবাদে ফুঁসে ওঠে রিকশা চালকরা। আন্দোলন শুরু করে রাজধানীর বিভিন্ন স্থানে, ভাঙচুর করে গণমাধ্যমের যানবাহন সহ বিভিন্ন স্থাপনায়। সকালে প্রেস ক্লাবের সামনে জড়ো হন রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা। স্পিড যেটা থাকে এই স্পিডের সাথে অনেক সময় সামঞ্জস্যভাবে সম্ভব হয়। আমাদের কথা তো পরিষ্কার, আপনারা যদি এখানে কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাটা সমাধান করুন। অনতিবিলম্বে আপনারা নীতিমালা চূড়ান্ত করে সেই জায়গায় নেবেন, লাইসেন্স প্রদান করবেন। সমাবেশে ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, রুট পারমিট ও রাজধানীর বিভিন্ন পয়েন্টে চার্জিং স্টেশন স্থাপন সহ 7 দফা দাবি তুলেন তারা। 1 সপ্তাহের মধ্যে দাবি মানা না হলে 30 নভেম্বর সারা দেশে সমাবেশ করার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। জব্দকৃত গাড়ি ও ব্যাটারি ফেরত দাও, চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করো। সাধারণ মানুষের অনেক ভোগান্তি হচ্ছে, পরীক্ষা দিতে যাবে রিক্সা পাচ্ছে না, তো মানুষ অনেক কষ্ট করতেছে। সমাবেশ ঘিরে বিশৃঙ্খলা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত সবকিছু সুশৃঙ্খলভাবে চলতেছে, আপাতত কোথাও কোনো সমস্যা নাই, যান চলাচল স্বাভাবিক আছে। পরে মিছিল নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন পরিষদের নেতাকর্মীরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। রমজান সামনে রেখে বাজারে স্বস্তি ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার ক্র্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের শিক্ষা ভাতা প্রদান বিষয়ক এই অনুষ্ঠানের আয়োজন করে ডিআরইউ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিআরইউ এর সভাপতি সৈয়দ শুকর আলী শুভ। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, সরকার এখন বাজারে চাহিদা ও যোগানের মাত্রার সামঞ্জস্য রাখার চেষ্টা করছে। আমি যে কথাটা সবসময় বলি যে আমাদের জাতীয় মসজিদের বিগত 15 বছরে আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ সামনে রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে যতটুকু সহনশীল করতে পারি এবং চাহিদা এবং যোগানের যে মানে বিষয়টা, এটাকে যেন একটা সমানুপাতিকভাবে রাখতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। নিউজ 24 সংবাদে আবারও একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না।
স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। অর্থনৈতিক সেক্টরে বিগত সরকারের দুর্নীতি এবং লুটপাটের কারণে দেশের অর্থনীতিতে ভঙ্গুর অবস্থা বিরাজ করছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। জানান, বর্তমানে দেশের ব্যাংকিং খাতের অবস্থা শোচনীয়। অনেক ব্যাংক গ্রাহকদের টাকা দিতে পারছে না। ব্যাংকগুলোর দুর্বলতার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। ব্যবসা পরিচালনা করতেছেন। বাজেট তৈরি করার সময় যারা কর্তৃপক্ষের ভুক্তভোগী উপকারভোগী তাদের যথাসময়ে শুনতে হবে এবং সেই শুনি সেইটার উপরের থেকে তাদের বক্তব্যকে বাজেটের ভিতরে প্রতিফলন করতে হবে। আমি সরকারকে অনুরোধ করব যে যারা বিপ্লব ধারণ করে, যারা বাংলাদেশের প্রকৃত ইন্ডিপেন্ডেন্সের বিশ্বাস করে, তারা যেন ক্ষমতায় থাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মস্কোয় এক বৈঠকে পুতিন জানান, নতুন ওরেশনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। মঙ্গলবার কিয়েভ ও ন্যাটোর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন পুতিন। তবে চুক্তি না হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তাদের কাছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে, যা বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। শুক্রবার 22 নভেম্বর মস্কোর এক বৈঠকে তিনি এই নতুন ওরেশনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানান। একই সঙ্গে তিনি শর্ত সাপেক্ষে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। রাশিয়ার হাইপারসনিক ওরেশনিক মিসাইলের পরীক্ষামূলক ব্যবহার এবং ধারাবাহিক উৎপাদন অব্যাহত রাখব। পরিস্থিতি ও রাশিয়ার জন্য সৃষ্ট নিরাপত্তা হুমকির প্রকৃতির উপর নির্ভর করে এসব করা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হামলা বন্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি পশ্চিমা মিত্রদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাশিয়ার হামলা ঠেকাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাশিয়া ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা পশ্চিমা মিত্রদের সহায়তায় প্রতিরোধ গড়ে তুলেছি। এদিকে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ন্যাটো একটি জরুরি বৈঠক ডেকেছে। কিয়েভের সঙ্গে মিলে এই বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে পুতিন জানিয়েছেন, কোনো চুক্তি না হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি ক্রমে জটিল আকার ধারণ করছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বিশ্ব। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আবারও দেশের খবর। দর্শক, চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। নির্বাচনের বিষয়ে বলেছেন, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার সম্পর্কে উনি সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় কাউন্সিলর বৃন্দ, প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। স্বৈরাচার মুক্ত হওয়ার পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে। আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছিলাম, যারা স্বৈরাচারী ভূমিকা আন্দোলনে এগিয়ে নিয়ে গেছিল আন্দোলনকে, সেই সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। কেন? কারণ যেই অধিকার আদায়ের দাবিতে বাংলাদেশের মানুষ গত 1 যুগেরও বেশি সময় ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলনকারী, গণতন্ত্রী বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন পরিচালনা করছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য, কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের মুক্তি, অর্থনৈতিক মুক্তি অর্জনের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেই লক্ষ্যকে বাস্তবায়নের লক্ষ্যে
নির্বাচন প্রয়োজন। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন, এবং এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব। হ্যাঁ, এখন এসেছে সংস্কারের বিষয়। প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলেই ওয়াকেফাল আছেন, দেশের মানুষ ওয়াকেফাল আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 1 মাস আগে নয়, 2 মাস আগে নয়, 3 মাস আগেও নয়, আজকে থেকে প্রায় 2 বছর আগে আমরা বাংলাদেশের এবং দেশের মানুষের উন্নয়নের জন্য 31 দফার একটি সংস্কার প্রস্তাব দিয়েছি। আজকে অনেক ব্যক্তি বা সংগঠন সংস্কারের কথা বলছে। আজকের অন্তর্বর্তীকালীন সরকার যে তারাও সংস্কারের কথা বলছে, কিন্তু এই সংস্কারের প্রস্তাব বিএনপি দেশের মানুষের সামনে প্রথম হাজির করেছে, কারণ বিএনপি দেশ এবং দেশের মানুষের জন্য চিন্তা করে বলেই আজ নয়, 3 মাস আগেও নয়, 6 মাস আগেও নয়, আজ থেকে 2 বছর আগে বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে। কিন্তু প্রিয় সহকর্মীবৃন্দ, এই সংস্কার প্রস্তাব এটি যে কোনো সাধারণ মানুষ বোঝে। সংস্কার প্রস্তাবের কাজ বা সংস্কারের কাজ অবশ্যই অন্তর্বর্তীকালীন সংস্কার, কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাইও যে তারা শুরু করুক। কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে, কারণ দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমিকভাবে সংস্কার পরিবর্তিত হবে সময়ে সময়ে। এখন প্রিয় ভাই বোনেরা, যেই কথাটি আমি বলছিলাম যে আজ আমরা কেন এখানে একত্রিত হয়েছি, আমরা ভোট প্রক্রিয়ার মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাই করে নিব, যারা দলকে সুসংগঠিত করবে, যারা দলের নেতাকর্মীদের স্বার্থ দেখবে, যারা দলের আদর্শ নীতিকে মানুষের মাঝে নিয়ে যাবে, প্রতিষ্ঠিত করবে, যারা সত্যিকারভাবে রাজনৈতিক ভিত্তিরূপে দলকে গড়ে তুলবে। ঠিক একইভাবে আজ যদি দেশে একটি সত্যিকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে প্রকৃত নির্বাচনের মাধ্যমে যেই ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে সেই সংসদে গিয়ে বসবে, সেই ব্যক্তিগুলো তখন এই দেশের মানুষের সত্যিকার যেই প্রয়োজন, এই দেশের মানুষের সত্যিকার যেই চাওয়া, সেইগুলো নিয়ে তারা সংসদে আলোচনা করবে এবং তার ভিত্তিতে তারা বাস্তবতার নিরিখে পদক্ষেপ গ্রহণ করবে। আজকে নির্বাচন হলে দেশে কেন আমরা নির্বাচন চাইছি, বারে বারে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল কেন নির্বাচনের কথা বলছে, কারণ এই জন্যই নির্বাচনের কথা বলছে। আমরা বিশ্বাস করি, আমরা মনে করি যে এই যে আজকের যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার আমরা বিশ্বাস করতে চাই যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে, এবং একটি নিরপেক্ষ নির্বাচন তারা দিতে সক্ষম হলেই একমাত্র সেই প্রকৃত ব্যক্তিগুলো নির্বাচিত হয়ে আসতে পারবে যারা সত্যিকারভাবে জনগণের কথা বলবে, যারা সত্যিকারভাবে জনগণের স্বার্থ নিয়ে চিন্তা করবে। তাহলেই একমাত্র সংসদে বসে আলোচনা হতে পারে কিভাবে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমানে যে সন্তানরা, তাদের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে ঢেলে আমরা সাজাতে পারবো, যাতে করে তারা ভবিষ্যতে শুধু পুঁথিগত বিদ্যা না, তারা যে আমাদের মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সেই মূল্যবোধের আলোকেও শিক্ষিত হয়ে তারা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিযুক্ত করতে পারে। আজকে যদি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃতভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসে, তাহলে সেই জনপ্রতিনিধিরা সংসদে বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি করা যায়, কিভাবে হাসপাতালগুলোতে, বিভিন্ন চিকিৎসালয়গুলোতে মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করা যায়, কিভাবে তাদেরকে বেশি স্বাস্থ্য সেবা দেওয়া যায়। আজকে যদি সংসদে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসতে পারে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে,
তাহলে তারা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে বাংলাদেশের কৃষকদেরকে তাদের সমস্যাগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে কমিয়ে নিয়ে এসে কৃষকদের সুবিধা বৃদ্ধি করা যায়, কৃষকদের সমস্যার সমাধান করা যায়। এইভাবে প্রত্যেকটি সেক্টরের সমস্যা কিভাবে পর্যায়ক্রমিকভাবে সমাধান করা যায় এবং আমরা যে 31 দফা দিয়েছি সংস্কার প্রস্তাব দেশের উন্নয়নে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, শুধু আমরাই নয়, বিভিন্ন দল দিয়েছে, বিভিন্ন সুশীল সমাজ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ যেই পরিবর্তনগুলোর কথা বলছে, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ বিগত এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। শুধু তাই নয়, নির্বাচন যত দেরি হবে, এই দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা, এই দেশের ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা, এই দেশের কৃষকদের সমস্যা, এই দেশের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, এই দেশের বিচার ব্যবস্থার সমস্যা, এই দেশের প্রশাসনের সমস্যা, যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। সেজন্যই আজকে আমাদের দলের সংগঠনকে গড়ে তুলতে সম্মেলন যেরকম প্রয়োজন, আজকে দলের প্রকৃত নেতৃত্ব, ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য সম্মেলন যেভাবে প্রয়োজন, ভোটাভুটি যেভাবে প্রয়োজন, ঠিক একইভাবে বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, বাংলাদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, সেই কাজ যদি শুরু করতে হয়, আবার যদি আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হয়, আবার যদি আমাদেরকে শিল্প বিপ্লব শুরু করতে হয়, আবার যদি আমাদেরকে কৃষকের সমস্যার সমাধান করতে হয়, তাহলে অবশ্যই দরকার প্রকৃত জনপ্রতিনিধি, যারা দেশের স্বার্থে কথা বলবে, যারা দেশের মানুষের কথা বলবে, এবং তার জন্য প্রয়োজন নির্বাচন। এই কথাটা পরিষ্কারভাবে আজকে আমাদেরকে তুলে ধরতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তুলে ধরতে হবে বাংলাদেশের মানুষের কাছে। কারণ এটিই হচ্ছে পৃথিবীতে যে সকল গণতান্ত্রিক দেশ আছে, পৃথিবীতে যে সকল উন্নত দেশ আছে, তারা এই গণতন্ত্র চর্চার মাধ্যমেই ধীরে ধীরে তাদের দেশের অনেক সমস্যার সমাধান তারা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম দিনটা নিজেদের করতে পারেনি বাংলাদেশ। টাইগারদের ক্যাচ মিসের মহড়ায় ক্যারিবীয়রা 84 ওভারে স্কোরবোর্ডে তুলেছে 5 উইকেটে 250 রান। টাইগারদের স্বস্তি বলতে শেষ বিকালে স্পিনারদের জ্বলে ওঠা। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।